নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টারজি চ্যানেলে স্বাগত। আর যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উদ্ভিদের সমন্বয় আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা কি করব? প্রাণীর সমন্বয় শুরু করব। তো প্রাণীর সমন্বয়ে কী আছে, আমাদেরকে প্রথম হরমোন সম্পর্কে পড়তে হবে। তো চলো আমরা আজকের পড়া শুরু করি। তাহলে হরমোনের ডেফিনেশান আমরা বলে দিয়েছি যখন উদ্ভিদ হরমোন পড়েছিলাম, প্রাণী হরমোনের ক্ষেত্রেও একই। তাহলে হরমোন হচ্ছে কি? এক প্রকার রাসায়নিক পদার্থ যা অনাল গ্রন্থি থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং নিঃসৃত হয়ে কোনো একটি নির্দিষ্ট কোষের উপর, সেই কোষটা কী হবে? উৎপত্তিস্থল থেকে দূরে, অর্থাৎ উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে নির্দিষ্ট কোষের উপর ক্রিয়া করে এবং ক্রিয়ার শেষে কী হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। তাকে আমরা বলি কি? হরমোন। এবার দেখো প্রাণী হরমোনের ক্ষেত্রে কি হয় না, প্রাণী হরমোনের উৎস কী আছে? উদ্ভিদ হরমোনের উৎস সাধারণত কী থাকতো? উদ্ভিদ হরমোনের উৎস থাকতো কাণ্ডের বর্ধনশীল অঞ্চল, পাতার বর্ধনশীল অঞ্চল, মূলের বর্ধনশীল অঞ্চল, কোনো কোনো ক্ষেত্রে ফুল ফলে সামান্য পরিমাণ উদ্ভিদ হরমোন পাওয়া যেত। যেমন ধরো একটা উদ্ভিদ হরমোনের উদাহরণ বলি ফলের ক্ষেত্রে, যেমন ধরো আম যখন আমরা গাছ থেকে পাড়ি, ওইখানে আমের মাথা থেকে একটা ক্ষীরের মতো বেরায়, সেই ক্ষীরটা কি হয়? সেই ক্ষীরটা হচ্ছে ইথিলিন, যেটা কি করে? ফল পাকাতে সাহায্য করে। আবার ফুলে কি পাওয়া যায়? ফ্লোরিজেন পাওয়া যায়, ফ্লোরিজেন হরমোন, যেটা কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। সেরকম প্রাণী হরমোনের উৎস কী আছে না, প্রাণী হরমোনগুলি সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সংশ্লেষিত ও ক্ষরিত হয়। তাহলে সংশ্লেষিত কি আর ক্ষরিত কি? তার আগে অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থি যাদের কোনো নালী থাকে না, অর্থাৎ শিরা ধমনী এদের সঙ্গে যুক্ত থাকে না। ওরা কি হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে যায়। তাহলে সেই হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম কি? অনাল গ্রন্থি। যেখানে কোনো নালী থাকে না সে হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে কি? শুক্রাশয় ডিম্বাশয়। বহিঃক্ষরা গ্রন্থি কি? যেখানে নালী উপস্থিত থাকবে সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর একটা আছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি? যার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটারই ধর্ম দেখা যাবে, তাকে বলা হবে মিশ্র গ্রন্থি। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ কি হচ্ছে? অগ্নাশয় বা প্যানক্রিয়াস হচ্ছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তাহলে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি কী জিনিস বুঝলাম। এরপরে সংশ্লেষিত ও ক্ষরিত হওয়া। এটা কি? সংশ্লেষিত হওয়া মানে তৈরি হওয়া, যে ওই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যারা শুক্রাশয়ের মধ্যে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, ওটা হলো সংশ্লেষিত হলো। আর ক্ষরিত হলো যে ওইখান থেকে যখন আমাদের দরকার তখন নিঃসৃত হবে, সেটাকে বলা হয় ক্ষরিত হওয়া। তাহলে সংশ্লেষিত ও ক্ষরিত হওয়া বোঝা গেল। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ বলা তো হলো শুক্রাশয় ডিম্বাশয়। এবার উদ্ভিদের যে হরমোনগুলি ছিল তার রাসায়নিক ধর্ম কী ছিল? তার রাসায়নিক ধর্ম ছিল হয় সেটা হবে অম্লধর্মী অর্থাৎ অ্যাসিডিক টাইপ, বা ক্ষারধর্মী বা বেসিক টাইপ হয়েছে। যেমন অম্লধর্মী কি ছিল? অক্সিন ছিল আর জিব্বেরেলিন ছিল। আর ক্ষারধর্মী কি ছিল? সাইটোকাইনিন। এবার অ্যাসিড ক্ষারের মতো প্রপার্টি শো করতো। এবার দেখো এখানে প্রাণী হরমোনের ক্ষেত্রে কতগুলো প্রপার্টি শো করে? প্রোটিনের মতো প্রপার্টি শো করে, পেপটাইডের মতো প্রপার্টি শো করে, গ্লাইকোপ্রোটিনের মতো প্রপার্টি শো করে, আয়োডিনের প্রপার্টি শো করে, স্টেরয়েডের প্রপার্টি শো করে, লিপিডের প্রপার্টি শো করে, আর অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টি শো করে। এবার তাহলে কোনটা কোন হরমোনের মধ্যে পড়ে দেখে নেওয়া যাক একবার। প্রোটিন ধর্মীর মধ্যে কি পড়ে? ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে কি? যে আমাদের যে ডায়াবেটিস রোগ হয় সেই ডায়াবেটিস রোগ উপশম করতে ইনসুলিন ব্যবহার করা হয়। গ্লুকাগন তার উল্টাধর্মী। এরপরে পেপটাইড ধর্মী কী আছে? সিক্রেটিন আর অক্সিটোসিন। গ্লাইকোপ্রোটিন ধর্মী কী আছে? এফএসএইচ, টিএসএইচ, এলএইচ। এফএসএইচ ফ্যালিকল স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন। এরপরে আয়োডিন ধর্মী কী আছে? থাইরক্সিন আছে। স্টেরয়েড ধর্মী কী আছে? টেস্টোস্টেরন আর স্ট্রোজেন। লিপিড ধর্মী কী আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন। আর অ্যামাইনো ধর্মী কী আছে? অ্যাড্রিনালিন আর নরএড্রিনালিন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে কি? টার্গেট কোষ। টার্গেট কোষ হচ্ছে কি? যে কোনো একটা নির্দিষ্ট হরমোন যে কোষের উপর ক্রিয়া করে তাকে বলা হচ্ছে টার্গেট কোষ। যেমন ধরো টেস্টোস্টেরন হরমোন কি করে না পুরুষের ক্ষেত্রে গোঁপ দাড়ি গজাতে সাহায্য করে, আর
যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। ধরো গোঁপদাড়ি যখন গজাবে তখন কি হবে, এই গালের উপর গোঁপদাড়ি গজাবে, তাহলে এই গালের উপর যে কোষগুলো আছে ওইখানে কি করবে, ওই টেস্টোস্টেরন হরমোন কাজ করবে, তাহলে টেস্টোস্টেরন হরমোনের টার্গেট কোষ হলো গালের কোষগুলো। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা চলে যাব কোথায়, রাসায়নিক সমন্বয়ক সাধক। রাসায়নিক সমন্বয়ক সাধক কাকে বলা হয়? হরমোনকে রাসায়নিক সমন্বয়ক সাধক বলা হয়। হরমোনকে কেন আগে রাসায়নিক সমন্বয়ক সাধক বলা হয় তারপর ডেফিনেশনটা বলে দিচ্ছি। হরমোন হচ্ছে যে কোনো একটা কাজ করবে এবং কাজ করার পর কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আর ধ্বংসপ্রাপ্ত যখন হবে তখন কি হবে, তার যে রাসায়নিক গঠন ছিল সেই রাসায়নিক গঠনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে যাবে মানে কি, যেমন ধরো প্রোটিন ধর্মী ছিল সেখান থেকে অ্যামাইনো ধর্মী হয়ে যাবে। যেমন উদ্ভিদ হরমোনগুলোর পরিণতি আমরা দেখেছি যে সবাই কি হচ্ছে, অক্সিডোজ উৎসেচকের সহায়তায় বা অক্সিডোজ উৎসেচকের জন্য কি হচ্ছে, সব তার যে ধর্ম ছিল, ধরো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এর সমন্বয়ে অ্যাসিড ধর্ম ছিল, তখন শেষে তার অ্যাসিড ধর্মটা হারিয়ে ফেলছে। এইভাবে কি হয়, প্রাণী হরমোনের ক্ষেত্রেও তার রাসায়নিক গঠনটা পরিবর্তন করে, তার জন্য একে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। দেখো ডেফিনেশনে কি বলা হয়েছে দেখে নি। সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন টার্গেট কোষের উপর কাজ করে ও বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায়। তাহলে কি হচ্ছে, সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন, যেমন ধরো যে কোনো প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী, এটা হচ্ছে সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন। টার্গেট কোষের উপর কাজ করে, টার্গেট কোষ তো আগেই বলা হলো যে কোষটার উপর কাজ করবে, যেমন টেস্টোস্টেরন হচ্ছে কি মানুষের গালের কোষের উপর কাজ করবে, গোঁপদাড়ি গজাতে সাহায্য করবে। তাহলে টার্গেট কোষের উপর কাজ করে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায়। এবার টার্গেট কোষের উপর কাজ করে কি হবে, দুটা অঙ্গ বা দুই বা তার বেশি অঙ্গ মিলে একটা তন্ত্রের উপর কি করবে, সমন্বয় ঘটাবে, মানে পুরো তন্ত্র জুড়ে সে সেই কাজটা করবে। হয়েছে? এবং কাজের পর বিনষ্ট হয়, এটা তো হরমোনের প্রপার্টি যে কাজের পর ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে কাজের পর বিনষ্ট হয়, এর ফলে হরমোনের রাসায়নিক গঠন বিনষ্ট হয়। ধ্বংসপ্রাপ্ত হলে কি হবে, যে ফর্মে ছিল সেই ফর্ম থেকে চেঞ্জ হয়ে অন্য ফর্মে পরিণত হয়ে যাবে। রাসায়নিক গঠন বিনষ্ট হয়, এর ফলে হরমোনের রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, তাই একে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। এটা 2 নম্বরের কোশ্চেন পড়ে মাধ্যমিকের মাঝে মধ্যে, তখন আমাদের এটা লিখতে হবে যে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন। এরপরে হরমোনকে আর কি বলা হয়, দ্বৈত নিয়ন্ত্রক। দ্বৈত নিয়ন্ত্রক কেন বলা হয়, দেখো যে কোনো একটা টার্গেট কোষের উপর বা কোনো একটা অঙ্গের উপর কোনো একটা হরমোন যে কাজ করে, ওই টার্গেট কোষের উপর অন্য একটি হরমোন ঠিক তার উল্টা কাজ করে, তার জন্য হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রকও বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে যে অক্সিন হরমোনের কাজ আমরা কি দেখেছি, যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। আবার যখন আমরা সাইটোকাইনিন দেখব, সাইটোকাইনিন কি করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে আর অগ্রমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। তাহলে অক্সিন আর সাইটোকাইনিন একই গাছের একই অঙ্গের উপর কাজ করছে, কিন্তু উল্টা কাজ করছে, তার জন্য একে কি বলা হয়, দ্বৈত নিয়ন্ত্রক। প্রাণীর ক্ষেত্রেও অ্যাড্রিনালিন যা কাজ করে, নরঅ্যাড্রিনালিন তার উল্টা কাজ করে, তার জন্য হরমোনকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রক। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। হরমোনকে আর কি বলা হয়, হরমোনকে বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। কেন বলা হয় না, উৎপত্তিস্থল থেকে দূরে হরমোন বাহিত হয়ে টার্গেট কোষের কোষপর্দাস্থিত গ্রাহকের সাথে যুক্ত হয়ে যায় এবং একটি রাসায়নিক বার্তা প্রেরণ করে। এই রাসায়নিক বার্তা প্রেরণ করার জন্য কি হয় না, টার্গেট কোষের যে শারীরবৃত্তীয় কাজ থাকে তা ত্বরান্বিত হয়, তার জন্য হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। তাহলে কি হয়, হরমোন না উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে টার্গেট কোষের কোষপর্দার গ্রাহকের সাথে যুক্ত হয়। এবার কোষপর্দার গ্রাহকের সাথে যুক্ত হওয়ার পর কি করে না, কোষপর্দাকে একটা রাসায়নিক বার্তা প্রেরণ করে, ফলে ওই টার্গেট কোষের ওই কাজ খুব দ্রুত হয়, তাই একে রাসায়নিক দূত বলা হয়। এবার উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে আমরা তুলনা করব। তাহলে দেখো এইভাবে আমরা লিখবো সবসময় তুলনা বা পার্থক্য। প্রথমে ক্রমিক নাম্বার দেবো, তারপর পার্থক্যের বিষয় লিখবো, তারপর উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। তাহলে উৎস তো তোমরা দেখেছ, উদ্ভিদ হরমোন কোথা থেকে হয়, ওই পাতা বা কাণ্ডের বর্ধনশীল অঞ্চল থেকে উৎপন্ন হয়। তাহলে ওটাই আমরা লিখে ফেলবো, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা ও তরুণ কোষ। আর প্রাণী হরমোন কোথা থেকে খরিত হয়, আমরা বারবার আলোচনা করছি কোথায় না, অন্তঃক্ষরা বা মিশ্রগ্রন্থির কোষ বা কোষপুঞ্জ থেকে, মিশ্রগ্রন্থির অন্তঃক্ষরা অংশ থেকে, মানে সহজ কথা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন নিঃসৃত হয়। আর উদ্ভিদ হরমোন হচ্ছে কি,
বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা ও তরুণ কোষ থেকে। পরিবহন, হরমোনের পরিবহন কিভাবে হয় না উদ্ভিদ কোষের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে হরমোন পরিবাহিত হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, দেহতরল অর্থাৎ রক্ত ও লসিকার মাধ্যমে হরমোন বাহিত হয়। এরপর রাসায়নিক প্রকৃতি, আমরা কালকে যে 3টা উদ্ভিদ হরমোন পড়েছি কি কি, অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বারেলিন, হয় অ্যাসিড প্রকৃতির বা ক্ষারীয় প্রকৃতির, তাহলে সাধারণত জৈব অম্ল বা ক্ষারধর্মী হয়। আর এগুলা কি হয়, আমরা সেই 7টা টাইপ দেখলাম, প্রোটিন, স্টেরয়েড, অ্যামাইনো প্রভৃতি ধর্মী হয়। এরপর কাজ কি করে করে, ক্রিয়া পদ্ধতি না ডিএনএ আরএনএ প্রভৃতি সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ হরমোন কাজ করে। আর প্রাণী হরমোন কি করে, যে টার্গেট কোষের নির্দিষ্ট জিনকে সক্রিয় করে এবং কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য 2 নম্বরের কোশ্চেন মাধ্যমিকে আসে, মাঝে মধ্যে দেখা যায়, তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা হরমোনের ডিটেলস পড়ব, যে কোথা থেকে কোন হরমোন নিঃসৃত হয় এবং তার কাজ কি, এগুলো আমরা ডিটেলসে পড়ব। তার আগে আমরা জেনে নেব যে আমাদের কটা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়তে হবে আর তাদের থেকে কি কি হরমোন। তাহলে প্রথম আমাদের পড়তে হবে কি, হাইপোথ্যালামাস, তারপরে পড়তে হবে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, তাহলে তার অন্তঃক্ষরা অংশ, তার অন্তঃক্ষরা অংশ কোনটা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তার আবার আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ 3টা পড়তে হবে। ওখান থেকে কি হয়, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্টেটিন, এই 3টা হরমোন নিঃসৃত হয়। বেশ, এরপর আমাদের পড়তে হবে অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমাদেরকে পড়তে হবে, এখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, তাদের কাজ কি, তারা কিভাবে রাসায়নিক সমন্বয় সাধন করে। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। দেখো, তাহলে আমরা আগের স্লাইডে কি দেখলাম, যে কিছু অন্তঃক্ষরা গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, অগ্নাশয়, শুক্রাশয়, ওখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং তাদের কাজ কি জানবো। তো প্রথমেই আমরা চলে যাব হাইপোথ্যালামাসের কাছে, প্রত্যেকটা গ্রন্থির আমরা অবস্থান জানবো, যে কোথায় অবস্থান করেছে ওই গ্রন্থিটা। তাহলে হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করেছে না অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালন অংশে অবস্থিত 3য় মস্তিষ্ক নিলয়ে অবস্থিত হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে কি, স্নায়ুতন্ত্রের অংশ, কোথায় অবস্থিত, অগ্র মস্তিষ্কে। বেশ, এবার হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয় ও তাদের প্রধান কাজ কি। প্রথম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এআরএইচ। তাহলে এটা কি করে, এআরএইচ এর প্রধান কাজ কি না, এটি পিটুইটারির অগ্রখণ্ডকে এসিটিএইচ ক্ষরণে উদ্দীপ্ত করে। তাহলে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন যে আছে, তাকে সেটা কোথা থেকে ক্ষরিত হয় না, সেটা পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। সেই পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরণের উদ্দীপনাকে হরমোন যোগায় না এআরএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এরপরে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, টিআরএইচ। এটি কি করে, অগ্র পিটুইটারির টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে। এরপরে কি আছে, সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, এসআরএইচ। এটি কি করে না, এটি অগ্র পিটুইটারিকে এসটিএইচ বা জিএইচ, আচ্ছা, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের ক্ষরণের উদ্দীপনা যোগায়। এরপরে আর কি আছে, গ্রোথ ইনহিবিটিং হরমোন। এটা কি করে না, এই হরমোন অগ্র পিটুইটারিতে জিএইচ ক্ষরণের বাধা দেয়। দেখো, আমরা যখন হরমোন পড়ছিলাম সেখানে একটা বলছিলাম যে দ্বৈত নিয়ন্ত্রক। তাহলে দ্বৈত নিয়ন্ত্রক কি না, দ্বৈত নিয়ন্ত্রক হচ্ছে যে কোনো একটি টার্গেট কোষের উপর একটি হরমোন যে প্রভাব সৃষ্টি করে, যদি অন্য একটি হরমোন তাকে প্রশমিত করে বা তার উল্টা প্রভাব সৃষ্টি করে, তাহলে তাকে বলা হবে দ্বৈত নিয়ন্ত্রক। দেখো এখানে এসআরএইচ কি করছে, এই জিএইচ ক্ষরণে উদ্দীপনা যোগাচ্ছে, আর এখানে গ্রোথ ইনহিবিটিং হরমোন কি করছে, এই জিএইচ ক্ষরণে বাধা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা হরমোনের দ্বৈত নিয়ন্ত্রকের উদাহরণ। এরপর প্রোলাকটিন রিলিজিং হরমোন। এই হরমোন কি করে, অগ্র পিটুইটারিকে প্রোলাকটিন ক্ষরণে উদ্দীপনা দান করে। আর হচ্ছে প্রোলাকটিন ইনহিবিটিং হরমোন। এই হরমোন কি করে, অগ্র পিটুইটারিতে প্রোলাকটিন ক্ষরণে বাধা দেয়। এবার এখান থেকে যেটা রিলিজিং হরমোন, সেটা কি করবে, সেই হরমোনকে ক্ষরণে উদ্দীপনা দেবে বা উদ্দীপ্ত করবে। আর যেটা ইনহিবিটিং হরমোন, সেটা সেই হরমোন ক্ষরণে বাধা দেবে। এইগুলা হলো তাহলে হাইপোথ্যালামাস থেকে এআরএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এসআরএইচ সোমাটোট্রপিন রিলিজিং হরমোন,
GIR গ্রোথ ইনহিবিটিং হরমোন, PRH প্রোলাকটিন রিলিজিং হরমোন, আর PIR প্রোলাকটিন ইনহিবিটিং হরমোন। এই হরমোনগুলা ক্ষরিত হয়। যে হরমোনগুলা কি করে পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তার জন্য দেখো হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলি মানে এই সব হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করায়। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হয়। একটু পরে আমরা যখন পড়বো তখন দেখবো পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলি। তাহলে এই হরমোনগুলা কি করছে, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলা, এই দেখো যতগুলো হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে হয় ক্ষরণে উদ্দীপ্ত করছে বা ক্ষরণে বাধা দিচ্ছে, তাহলে কি করছে, তাকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য একে প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হয়। এরপর চলে যাবো আমরা নেক্সট স্লাইডে। এবার দেখো হাইপোথ্যালামাসের পর আমরা দেখবো কি না পিটুইটারি গ্রন্থি। তাহলে প্রথম যেমন আমরা হাইপোথ্যালামাসের অবস্থান দেখে নিয়েছিলাম, এবার আমরা কি করব, পিটুইটারি গ্রন্থির অবস্থান দেখে নেব। তাহলে দেখো পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে না হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় কোরোটির স্ফনয়েড অস্থির সেলাটারাসিকা প্রকোষ্ঠে সুরক্ষিত অবস্থায় থাকে। এটা অবস্থান এত যদি পুরো 2 নম্বরের কোশ্চান দেয় তাহলে আমরা এত বড় বলবো, আর যদি না বলে তাহলে যদি 1 নম্বরের কোশ্চান দেয় যে পিটুইটারি গ্রন্থির অবস্থান লিখো, তাহলে আমরা লিখবো হাইপোথ্যালামাসের নিচে সেলাটারাসিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি থাকে। আর যদি 2 নম্বর দেয় তাহলে লিখবো হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় কোরোটির স্ফনয়েড অস্থির সেলাটারাসিকা প্রকোষ্ঠে। এই ইনফান্ডিবুলাম এগুলো আমরা কখন পড়বো, এর নেক্সট টপিক যখন আসবে ভৌত সমন্বয় সাধন অর্থাৎ স্নায়ুতন্ত্র, তখন আমরা এগুলা পড়বো, তখন আমরা সেখানে ডিটেলসে আলোচনা করব। এবার দেখো পিটুইটারি গ্রন্থির 2টা ভাগ থাকে, একটা হচ্ছে অগ্রখণ্ড, একটা হচ্ছে পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ডকে কি বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস, আর পশ্চাৎখণ্ডকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। আবার এটি হাইপোথ্যালামাসের নিচে থাকে বলে পিটুইটারি গ্রন্থি, একে হাইপোফাইসিস বলা হয়। তাহলে পিটুইটারি গ্রন্থি থ্যালামাসের নিচে থাকে, তার জন্য তাকে আমরা কি বলি হাইপোফাইসিস। এবার এর সামনের অংশকে বলা হয় কি এডিনো হাইপোফাইসিস, আর পিছনের অংশকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। এবার যেমন এখান থেকেও হাইপোথ্যালামাস থেকেও 5টা 6টা হরমোন নিঃসৃত হয়েছিল, সেই হরমোনগুলো সব কী করছিল, এই থাইরয়েড গ্রন্থির হরমোনগুলি নিয়ন্ত্রণ করছিল, ক্ষরণ বা বাধা দেওয়া এইসব কাজ করছিল। তাহলে এখান থেকেও দেখো অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, তো সেই হরমোনগুলো কি কি না অ্যাডিনো হাইপোফাইসিস থেকে অর্থাৎ সামনের ভাগ থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, ACTH অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। 2 নম্বর হচ্ছে STH সোমাটোট্রপিক হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন। গোনাড মানে হচ্ছে লিঙ্গ, তাহলে এর আবার কি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোর জন্য আলাদা আলাদা হবে। তাহলে দেখো এর 2টো ভাগ আছে, FSH ফ্যালিকল স্টিমুলেটিং হরমোন আর ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। FSH ফলিকল গ্রাফিয়ান ফলিকল কি থাকে ডিম্বাশয় থাকে, তাহলে অবশ্যই এটা কি হবে স্ত্রীদের জন্য ব্যবহার হবে, আর এটা পুরুষদের জন্য। বেশ, এরপরে LTH বা লিউটোট্রপিক হরমোন বা প্রোলাকটিন, এই 5টা হরমোন তাহলে অ্যাডিনো হাইপোফাইসিস থেকে নিঃসৃত হয়। আর নিউরো হাইপোফাইসিস অর্থাৎ পিছনের ভাগ থেকে কোন কোন 2টা হরমোন নিঃসৃত হয়, ADH বা ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন। তাহলে এই বোঝা গেল আমাদের পিটুইটারি গ্রন্থি, এই হলো তার অবস্থান। যদি 1 নম্বরে বলে তাহলে হাইপোথ্যালামাসের নিচে স্ফনয়েড অস্থির সেলাটারাসিকা প্রকোষ্ঠে সুরক্ষিত অবস্থা থেকে বলবো, আর যদি 2 নম্বরে বলে তাহলে ইনফান্ডিবুলামের অবস্থান বলবো। তারপর পিটুইটারি গ্রন্থি কী হয় হাইপোথ্যালামাসের নিচে থাকে, তার জন্য তাকে আমরা বলি হাইপোফাইসিস। এর আবার 2টি অংশ থাকে, সামনের ভাগকে আমরা বলি এডিনো হাইপোফাইসিস, পেছনের ভাগকে আমরা বলি নিউরো হাইপোফাইসিস। এবার এখান থেকে 7টা হরমোন নিঃসৃত হয়, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে, এর বাইরেও আছে। তো এই 7টা হরমোন, তার মধ্যে অগ্রপ্রকোষ্ঠ বা অগ্রপিটুইটারি বা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে কী কী নিঃসৃত হয়, ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, STH, TSH, GTH, LTH। আর নিউরো হাইপোফাইসিস থেকে এটা খুব ভালোভাবে কনসেপ্টটা মনে রাখবে, এখানে গুলিয়ে ফেলে ছেলে মেয়েরা। হ্যাঁ বেশ, এবার হচ্ছে যে এখান থেকে কী করতে হবে আমাদের, এই ACTH STH যতগুলা হরমোন আছে তাদের কাজ আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ কী আছে না অ্যাড্রেনাল গ্রন্থির
কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে পিটুইটারি গ্রন্থিকে আমরা পড়ে আসবো প্রভু গ্রন্থি বলা হয়। হাইপোথ্যালামাসকে কি বলা হয়েছিল? সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু। একে কি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়। কারণ মানব শরীরের বাকি যতগুলা অঙ্গ আছে, বেশিরভাগ অন্তঃক্ষরা গ্রন্থি আছে, অঙ্গ না, অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তাদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্রন্থি। তার জন্য একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরে আসছি সেই আলোচনায়। এবার দেখো এসিটিএইচ এর কাজ কি না? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তারপরে কি হচ্ছে না? গ্লুকোকর্টিকয়েড ও সেক্স কর্টিকয়েড হরমোন সংশ্লেষ ও তার নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে কি যে এই হরমোনের অধিকরণে কুসিং রোগ হয়। এগুলো আমরা চ্যাপ্টারের শেষে, এই টপিকের শেষে কোন রোগের কি লক্ষণ আমরা পড়বো, এখন শুধু রোগগুলোর নাম বলে যাব। কুসিং রোগ হয়। তাহলে এই গেল এসিটিএইচ বা এডিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ। এরপরে আমরা গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ এর কাজ জানবো। তাহলে গ্রোথ হরমোন মানে কি? বৃদ্ধি করবে। তাহলে দেখো অস্থি ও পেশির বৃদ্ধি ঘটানো এর প্রথম কাজ। এরপরে হচ্ছে কি শর্করা ও ফ্যাটের বিপাক ঘটানো, অর্থাৎ জারিত করে দেওয়া। তারপর হচ্ছে নাইট্রোজেনের উপচিতিমূলক বিপাকে সহায়তা করা। তাহলে উপচিতিমূলক বিপাক কাকে বলা হয়? না, যে বিপাক প্রক্রিয়ায় মানব শরীরের বা জীবদেহের, মানব শরীর উদ্ভিদের ক্ষেত্রে হয়, জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে আমরা বলি উপচিতিমূলক বিপাক। আর অপচিতিমূলক বিপাক হচ্ছে কি না, যে প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতিমূলক বিপাক বলা হয়। সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক বলা হয়, আর শ্বসনকে অপচিতিমূলক বিপাক বলা হয়। বেশ, এরপরে সরেক পেশি ও হৃদপেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করা। গ্লাইকোজেন কি? গ্লুকোজ থেকে পরিণত হয় গ্লাইকোজেন। গ্লুকোজ থেকে যে পদ্ধতিতে গ্লাইকোজেন হয় তাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ যে পদ্ধতিতে হয় তাকে আমরা বলি নিওগ্লাইকোজেনেসিস। ঠিক আছে? তাহলে সরেক পেশি ও হৃদপেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করা। এসটিএইচ এর অধিকরণে যদি এসটিএইচ হরমোন বেশি ক্ষরিত হয় তাহলে কি হয়? অতিকায়ত্ব বা জাইগান্টেনিজম, অর্থাৎ আকারে অনেক বড় হয়ে যায় মানুষ। আর কম ক্ষরণ হলে বামনত্ব বা ড্রাফটিজম, অর্থাৎ ছোট হয়ে যায় আকারে মানুষ। এ গেল এসটিএইচ এর কাজ। এরপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এর কাজ। এর কাজ হচ্ছে কি না, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা আর T3 ও T4 সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। তাহলে এই দুটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ। একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা আর T3 T4 সংশ্লেষ করা। T3 পুরো কথা কি? ট্রাই আয়োডো থাইরোনিন। আর T4 এর পুরো কথা কি? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন। বোঝা গেছে? এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এবার দেখো গনাডোট্রপিক হরমোন জিটিএইচ এর কাজ দেখব আমরা। তাহলে গনাডোট্রপিক হরমোন তিন প্রকার হয়। কি কি না, ফ্যালিক্যাল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ, আর লিউটেনাইজিং হরমোন বা এলএইচ। তাহলে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ এর কাজ কি আছে না, ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি ঘটানো। স্ত্রী দেহে যে ডিম্বাশয় থাকে তার মধ্যে যে ডিম্বথলি থাকে তার আকার বাড়ানো হচ্ছে এফএসএইচ এর একটা কাজ। আর হচ্ছে কি ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ ও ডিম্ব নিঃসরণে সহায়তা করা। তাহলে হচ্ছে কি ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সাহায্য করবে আর ডিম্ব নিঃসরণে সাহায্য করবে। স্ত্রী দেহে থেকে কী কী হরমোন নিঃসৃত হয়? স্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আর পুরুষ দেহ থেকে কী হয়? টেস্টোস্টেরন। এবার ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ এর কাজ কি না, পুরুষ দেহস্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপ্ত করা, অর্থাৎ শুক্রাশয়ের যে কোষ থাকে তাকে ইন্টারস্টিশিয়াল কোষ বলা হয়, তাকে উদ্দীপ্ত করা। আর 2 নম্বর কাজ কি হবে না, 2 নম্বর কাজ হবে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করা। এরপরে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ এর কাজ কি আছে না, কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বিকাশ ঘটানো। কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বিকাশ ঘটানোর অর্থ কি যে এটা স্ত্রী দেহের ক্ষেত্রে প্রযোজ্য। স্ত্রী দেহে থেকে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি। এরপরে আর কি না, প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করা। তাহলে এই হলো লিউটেনাইজিং হরমোন বা এলএইচ এর কাজ। তাহলে গোনাডোট্রপিক হরমোনের 3টা ভাগ, একটা হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন। বেশ, এবার হচ্ছে নেক্সট যে হরমোন আছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত লিউটোট্রপিক হরমোন বা এলটিএইচ এর কাজ কি আছে না, স্ত্রী দেহে স্তন্যগ্রন্থির বিকাশে ও বৃদ্ধিতে সহায়তা করে। স্ত্রী দেহে যে স্তন্যগ্রন্থি আছে
একটা নির্দিষ্ট বয়সের পর তার বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে কে, এই লিউটোট্রপিক হরমোন বা এলটিএইচ। আর কি না প্রসূতিকালে মাতৃদুগ্ধ নিঃসরণে সহায়তা করা, অর্থাৎ বাচ্চা হওয়ার পর মাতৃদুগ্ধ নিঃসরণে সহায়তা করে কে, লিউটোট্রপিক হরমোন। এরপরে আমাদের এগুলা সব ছিল কি, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনসমূহ। এরপর পশ্চাৎ ভাগ থেকে নিউরোহাইপোফাইসিস থেকে, এগুলা ছিল এডিনোহাইপোফাইসিস থেকে, এগুলা হচ্ছে নিউরোহাইপোফাইসিস থেকে। এখান থেকে কি হয় না মেনলি দুটা হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ, একে ভেসিপ্রোসিনও বলা হয়, আর হচ্ছে অক্সিটোসিন। এবার ভেসিপ্রোসিনের কাজ কি আছে না রক্তচাপ বৃদ্ধি করা। কি করে রক্তচাপ বৃদ্ধি করে না উপধমনীয় রক্তজালকের উপর ক্রিয়া করে সংকোচন ঘটায়। এবার সংকোচন ঘটানোর ফলে কি হয়, রক্তচাপ বৃদ্ধি পায়। এরপরে 2 নম্বর কাজ কি আছে, নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের নিষ্ক্রিয় পুনঃশোষণের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত জল বাইরে বের করে দেয়। এবার তাহলে নেফ্রন কি না, নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। তাহলে নেফ্রনের দূরবর্তী যে সংবর্তনালিকা থাকে সেখান থেকে কি করে জলের পুনঃশোষণ করে অতিরিক্ত জলকে দেহ থেকে বাইরে বের করে দেয়। এ গেল এডিএইচ এর কাজ। এরপরে হচ্ছে অক্সিটোসিনের কাজ। অক্সিটোসিনের কাজ কি, প্রসবকালে জরায়ুকে সংকোচন ঘটায়। জরায়ুর সংকোচন ঘটলে কি হবে, যে সহজে সন্তান প্রসব করতে পারবে। এটাই হচ্ছে অক্সিটোসিনের কাজ। তাহলে এই গেল পিটুইটারি গ্রন্থি থেকে যতগুলো হরমোন নিঃসৃত হতো তাদের কাজ। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এবার আমরা জানবো নিউরো হরমোন কি না, মস্তিষ্কের বিশেষ কিছু স্নায়ুকোষ আছে যারা কি করে না অন্তঃক্ষরা গ্রন্থির ন্যায় কাজ করে। অন্তঃক্ষরা গ্রন্থির ন্যায় কাজ করার অর্থ কি, যে তারাও হরমোন নিঃসরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন নিঃসরণ করা। তাহলে মস্তিষ্কের যেসব বিশেষ স্নায়ুকোষ অন্তঃক্ষরা গ্রন্থির ন্যায় কাজ করে তাদের নিউরোসিক্রেটারি কোষ বলে। এবার নিউরোসিক্রেটারি কোষ নিঃসৃত হরমোনকে বলা হয় কি, নিউরো হরমোন। তাহলে মস্তিষ্কের যেসব বিশেষ স্নায়ুকোষ অন্তঃক্ষরা গ্রন্থির ন্যায় কাজ করে তাদেরকে আমরা বলি কি, নিউরোসিক্রেটারি কোষ। আর নিউরোসিক্রেটারি কোষ থেকে যেসব পদার্থ নিঃসৃত হয় তাদেরকে আমরা বলি নিউরো হরমোন। নিউরো হরমোনের উদাহরণ কি আছে, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত সমস্ত হরমোনই হবে নিউরো হরমোন। তার মধ্যে যেমন এআরএইচ, টিআরএইচ, পিআইএইচ ইত্যাদি হচ্ছে তার উদাহরণ। এবার ট্রপিক হরমোন কাকে বলা হবে না, যেসব হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা বলি কি, ট্রপিক হরমোন। উদাহরণ কি আছে, যেমন এসিটিএইচ, জিটিএইচ এইগুলা। তাহলে দেখো কি বলা আছে, যেসব হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য একটি অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাদের ট্রপিক হরমোন বলে। যেমন এসিটিএইচ, জিটিএইচ ইত্যাদি। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এ কী করে, অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জিটিএইচ কী করে, শুক্রাশয় ডিম্বাশয়ের ক্ষরণ বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কারণ কি না, বাকি যত অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ ও বৃদ্ধি আছে তা পিটুইটারির উপর নির্ভর করে এবং পিটুইটারি সামগ্রিক বৃদ্ধিতে, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে, তাই একে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি এই কারণের জন্য। এবার আর অ্যাড্রেনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয় আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে। থ্যাংক ইউ।